সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন রেজানুর রহমান, সম্পাদক আনন্দ আলো। স্বাগত জানাচ্ছি রেজা আপনাকে। শিরোনাম দেখে নেই, তারপরে আপনার আনন্দ আলোর গল্প শুনব। জি অবশ্যই। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে 18,000 কর্মী নেওয়ার বিষয়ে বিবেচনা করবে মালয়েশিয়া। ডিএনএ রিপোর্ট প্রমাণে অবশ্যই প্রস্তুত তারিখে সাক্ষ্য দিতে হবে। ধর্ষণ মামলার রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট। মানবজমিন নির্ধারিত সময়ে ভোটার তালিকা হালনাগাদে জটিলতা। 18,000 কর্মীর মালয়েশিয়ার দরজা খুলল। আমাদের সময় দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয়। স্বাস্থ্য অধিদপ্তরের শত কোটি টাকা কমিশন বাণিজ্য। যা দিন মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবে সেই 18,000 কর্মী। বাজারের নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া। কালবেলা বাংলাদেশ থেকে 18,000 শ্রমিক নেমে মালয়েশিয়া। জাগরিকের 14 একর জমি 3 হাউজিংয়ের দখলে। ইনকিলাব আওয়ামী লীগের ভারতে পালানো রহস্য। বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায়। আলোকিত বাংলাদেশ প্রশ্নবিদ্ধ হতে পারে ভোটার তালিকা। কপাল খুলছে 18,000 বাংলাদেশি শ্রমিকের। দি ডেইলি স্টার, মালয়েশিয়া may consider entry of 18,000 workers. Many injured, staring at bleak future. TBS Saturday, Malaysian Prime Minister praises immediate attention to 18,000 fresh workers from Bangladesh. শিরোনাম দেখলাম, বৃষ্টির কারণে অনেকটা কাগজ এখনো আসেনি। আপনি জানেন অথবা আপনি দেখেছেন যে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম 6 ঘন্টার সফরে ঢাকায় এসেছিলেন। তাকে স্বাগত জানিয়েছেন এবং দুই পক্ষের মধ্যে বৈঠক হয়েছে। প্রফেসর ইউনুস অনেক বিষয় আলোচনা হয়েছে এবং উল্লেখযোগ্য দিক হচ্ছে যে 18,000 শ্রমিক যারা যেতে পারছিলেন না সেই দরজাটা খুলে যাচ্ছে। এটা হলো আজকের মোটামুটি এটা। বাকিটা তো মানে ব্যাপারটা যেটা ভালো লাগার জায়গাটা, যেটা আমি খালি যে রিকল করতে চাই, যে এই যে 18,000 শ্রমিকের দুর্বিষহ চিত্রগুলো আমরা যদি জাস্ট একটু ফ্ল্যাশব্যাকে যাই, মানে বাংলাদেশের ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে মানবেতর বলবো কি, তার চেয়ে হয়তো কঠিন শব্দ। এই শ্রমিকদের নিয়ে নানা ধরনের টানাপোড়েন চলছে। কেউ চলে গেল, কেউ চলে যেতে পারলো না। জমা জমি বিক্রি করে তারা টিকিটের জন্য চেষ্টা করেছিল এবং তারা মালয়েশিয়া যাবে, তারা স্বপ্ন পূরণ করবে, কিন্তু এই যে 18,000 যেতে পারলো না। খুবই ধন্যবাদ জানাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টাকে, যে তার নিজস্ব কারিশমা এবং তার নিজস্ব বা কি বলবো একটা যোগ্যতা বলবো নাকি, সব কিছু মিলিয়ে এই যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে এলেন 5 ঘন্টার ব্যবধানে, সম্পর্কের কারণে এবং তাদের যে বন্ধুত্বের সম্পর্ক, সেটা আমরা হয়তো আস্তে আস্তে আরো হয়তো জানতে পারবো। তারা এর আগে তো আমরা দেখলাম 57 জনের যে এই যে সমস্যা আরব আমিরাত থেকে আনাটা সহজ, এটা মানে সেই দেশের আইন অনুযায়ী মনে হয় এই প্রথম কোনো আইনকে তারা শিথিল করেছে সম্ভবত। তো সেটা একটা টেলিফোনের মাধ্যমে সম্ভব হয়েছে। এবং এইবার যে এই যে 18,000 শ্রমিকের যে দোয়া এবং তাদের যে বেঁচে থাকার যে অনুপ্রেরণাটা এবং তাদের মুখের যে হাসিটা, তাদের পরিবারের মুখের যে হাসিটা এবং সবকিছু মিলে যে একটা আনন্দের জায়গা তৈরি হলো, এইটাই কিন্তু বাংলাদেশ। এই স্বপ্নটাই কিন্তু বাংলাদেশের মানুষ দেখে। আমি দুর্যোগ দুর্বিপাকে আমার রাষ্ট্রপ্রধান, আমার সরকার যারা চালান, তারা এই কাজগুলো করবেন, এতেই কিন্তু মানুষ খুশি হয় এবং মানুষ কিন্তু এই স্বপ্নগুলোই দেখে। এবং আজকে বিকেলটা বিশেষ করে প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার পর থেকে এই যে 5 ঘন্টার মধ্যে যে খবরগুলো বেরোলো, সেই খবরগুলো থেকে মানুষ কিন্তু বেশ আশাবাদী হয়ে উঠেছে যে হ্যাঁ, আমাদের রাষ্ট্রপ্রধান আমাদের জন্য অনেক কিছু করতে পারেন, সেই বিশ্বাসটা কিন্তু তৈরি হয়েছে। আপনি একটু আগে যেটা বললেন, ওই আন্দোলনের সময় বাইরের যে শ্রমিকদের নিয়ে যে ঘটনাটা ঘটেছিল এবং তাদের তো আমরা ধরেই নিয়েছিলাম মনে হয় তারা জেল থেকে বেরোতে পারবে না, কোনোদিনই সম্ভব না হয়তোবা, কিন্তু এই যে তাদের যে সমস্যার সমাধান ঘটলো, মালয়েশিয়ায় 18,000 শ্রমিক যে আবার যাবে এবং তারপরে আরো নানা ধরনের চুক্তির কথা এবং আশাবাদের কথা আমরা শুনতে পারলাম। এইটা তো ওই যে বললাম না, বন্ধুত্বের কারণে তো সম্ভব। একটি মানুষ এবং
আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার কাছে একটা জিনিস মনে হয়, যদি আমরা তাকে মানে স্বাভাবিক ওয়েতে না, গাইডিংটা এবং তাকে যদি কাজ করবার সুযোগ দেওয়া যায় এবং কোনো ধরনের ডিস্টারবেন্স না করে তাকে যদি দেশের প্রয়োজনে কাজ করার সুযোগ দেওয়া যায়, আমি কিন্তু আশাবাদী বাংলাদেশটা দাঁড়াবে আবার। রাইট, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাজারে নিত্য পণ্যের দাম অসহনীয়। তবে একটা জিনিস, এই বিষয়টাই আজকে সারাদিনে আমি দেখলাম প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে, আপনি কিন্তু অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই জায়গাগুলোতে এই মৌলিক অধিকারগুলোর কথাই তো আমরা একটু বলি, এবং এখানেই বৈষম্য ছিল বলে এত বড় একটা গণতান্ত্রিক আন্দোলন হলো, ছাত্র গণ আন্দোলন হলো, এবং একটা স্বপ্নের জায়গাটা তৈরি হলো। কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে, বিশেষ করে আজকের পত্রপত্রিকা থেকে শুরু করে টেলিভিশন মাধ্যমে বাজার দরের যে চিত্রটা আমরা দেখলাম, সেই বাজার দরের চিত্রটা যদি এটাকে যদি আরও বাড়তে থাকে, কাল পরশু যদি আরও বাড়তে থাকে, যেমন ধরেন নিত্য প্রয়োজনীয় বিশেষ করে শাকসবজি, কাঁচা শাকসবজি কোনোটাই কিন্তু 100 টাকার নিচে নেই। আলু 80 টাকায় উঠে গেছে, ডিম এর ডজন 180 টাকায় উঠে গেছে, এবং চালের দাম বেড়ে গেছে, মাছের দাম বেড়ে গেছে। তো সব কিছু মিলে যখন বেড়ে যায়, এই দেশের সাধারণ মানুষের একটা কিন্তু জায়গা, আপনি আমাকে খাবারের নিশ্চয়তা দেন, আপনি আমাকে ঘুমের নিশ্চয়তা দেন, আপনি কাপড় দিলেন না দিলেন, কিন্তু খাওয়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনবার যে আমার যে সামর্থ্য, সেই সামর্থ্যটা তৈরি করে দেন, আমি কিন্তু খুব খুশি, আমি আর কিছু বলবো না। আপনি কি করবেন, সেই জায়গাটা কিন্তু ব্যর্থ হয়ে ঘুরছে। একদিকে সিন্ডিকেট, অন্যদিকে বৃষ্টি আর বন্যা। এখন প্রশ্নটা যেটা হলো, বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের আগে আমরা যেটা মনে করি, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। একদম কিশোর কল্প কোমলমতি বাচ্চারাও জানে। তাহলে আমরা কিন্তু একটা ব্যাপার ধরে নিয়েছিলাম যে যখনই আমরা এই ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দেশ একটা নতুন পরিবেশ পেল, তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ধারণার জন্ম নিল, আর বোধ করি সিন্ডিকেটের রাজত্ব থাকবে না, আর আমরা সিন্ডিকেটের রাজত্ব দেখুন। মোদি ভাই, আপনি কিন্তু খেয়াল করবেন, আমাদের প্রিয় সন্তানেরা যখন রাস্তায় নামলো, তখন কিন্তু আমরা সবাই খুব একদম একেবারে টাইট হয়ে গেলাম। গাড়িটা আমরা আমাদের মতো করে চালানো না, একেবারে না নিয়ম মেনে গাড়িটা চালানো শুরু করলাম, এবং আমরা রাস্তার আইন মানানো শুরু করলাম। কাজটা তো আমার প্রিয় ছাত্রছাত্রীদের না। যখনই তারা রাস্তা থেকে উঠে গেল, তখন কিন্তু আবার রাস্তার যে সংস্কৃতিটা, সেই সংস্কৃতিটাই দেখবেন। রাস্তার সামনে গাড়ি দাঁড় করিয়ে রাখছেন, কোনো রিয়াকশন নাই। কেন গাড়িটা দাঁড় করিয়ে রাখছে, আমি একদিন জিজ্ঞেস করেছিলাম ওই ড্রাইভারকে যে ভাই, আপনি এখানে রাস্তাটা দুইটা গাড়ি পাশাপাশি দুইটা গাড়ি দাঁড় করানো, রাস্তা শুরু হয়ে গেছে রাস্তা। উনি কি জিজ্ঞেস করলেন, উপর মহলে জিজ্ঞেস করেন। তাহলে আমার কাছে এখন মনে, উপর মহলে এখন আবার কারা, মানে এই সময়ে উপর মহলটা কারা, সেই জায়গাটা যদি তৈরি করেন। কারণ বাজারে যখন এই আন্দোলন ঘটলো, কারণ বাজারে একদিন আমি গেলাম, জিজ্ঞেস করলাম যে যারা এই তরি তরকারি জিজ্ঞেস করে, বিশেষ করে ডাবাওয়ালা জিজ্ঞেস করে, চাচা কি অবস্থা, এখন কি স্বস্তিতে আছেন? হ্যাঁ স্বস্তিতে আছে, এই জন্যে যে কেউ চাঁদা নিতে আসে না, যার ফলে আমি দামটা কমাই দিতে পারলাম। সেই সময় কিন্তু 15-20 দিন একটা স্বস্তির জায়গায় ছিল, দাম কিন্তু কমে গেছিল। কিন্তু আবারও ক গেছে, খ এসছে, খ এসে চাঁদাবাজিটা করছে, এবং যেটা গোপন খবর, চাঁদাবাজিটা করবার সময় আবার তাকে শাসায় যাচ্ছে, এই তুমি খবরদার আমার নাম কিন্তু বলবা না, নাম বললে কিন্তু খবর আছে। তার মানে এখন কিন্তু আবার চাঁদাবাজির শাসানি অন্যভাবে চলে যাচ্ছে, ভিন্ন ফরম্যাটে চলে যাচ্ছে। তাহলে যদি ভিন্ন ফরম্যাটে চলে যায়, তাহলে হচ্ছে কি, যখনই আপনি দ্রব্য মূল্য কমাতে পারবেন না, দাম না বিশ্বাসভাবে উঠবে, তখনই সরকার প্রশ্নবিদ্ধ হবে। এবং আজকেই বেশ কয়েকটা চ্যানেলের মধ্যে আমি সাধারণ মানুষের বক্তব্য শুনলাম, এটা তো হয়তো কষ্টের জায়গা থেকে উঠে আসা, যদি এটাই হয় তাহলে আমরা কেন এই পরিবর্তনটা আনলাম। এখনই এই কথাটা তো আমি শুনতে চাই না, আমরা এই কথাটা শুনতে চাই না। বাজার মনিটরিং করাটা খুবই জরুরি দরকার। আপনি যদি আগের মতো একটা নির্দেশ পালন করলেন যে কালকে থেকে আলুর দাম 60 টাকা নির্ধারণ করা হলো, আপনি নির্ধারণ করলেন, কিন্তু এটা পালন করবে কে? এটা পালন করবার জন্য তো আপনার মনিটরিং করতে হবে, এবং যারা এটা বিক্রি করবে তারা পালন করছে কিনা সেটা তো আপনাকে দেখতে হবে। বোধহয় এই যে পলিথিন নিয়ে আমরা একটা সিদ্ধান্ত দেখলাম যে এই মাসে বিশেষ করে কিছু কিছু দোকান, সেই দোকানগুলোতে কাপড়ের ব্যাগ,
চটের ব্যাগ সেটা দেওয়ার চেষ্টা চলছে। আগামী মাস থেকে হয়তো 1 তারিখ থেকে এই রাস্তাঘাটের দোকানপাটে বা পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা এবং পলিথিনের ব্যবহার করা যাবে না। এখন পর্যন্ত সাধারণ মানুষ জানে না, যারা এটা ঝুলায় তারা কিন্তু জানে না। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি বাজারে গেলে দেখবেন যে আপনাকে 10টা তরিতরকারি 10টা আইটেম যদি কেনেন 10টা ব্যাগ আপনাকে ধরাই দিবে, এবং ওইটা এনে আপনি করছেন কি এমন জায়গায় ফেলছেন, এবং এই ফেলতে যায় এটা শেষ পর্যন্ত যায় নদীর তলদেশের মধ্যে একটা আস্তরণ তৈরি করছে। এবং আপনি এটা লিখে রাখেন আগামী 10-20 বছরে নদীর তলদেশটা পুরোটা পলিথিন দিয়ে ভরা থাকবে, ওখানে কোনো মাটি থাকবে না, এবং ওখানে মাছ জন্ম নিবে না, ওখানে কোনো কিছু না, পানি দূষিত হয়ে যাবে। আমরা পানির দেশের মানুষ একসময় পানির জন্য হাহাকার করব, আমার বিশুদ্ধ পানি চাই, বিশুদ্ধ পানি নাই, আমি মারা যাব। এমন যেন না হয়, এমন যেন না হয়। রাইট। আরেকটা বিষয় এটাও খুব কি, ওই ডেঙ্গু এটা প্রতিবারের মতোই এবার একটু বেশি মনে হয়। আচ্ছা, এই যে ডেঙ্গু এইটা তো ব্যাপারটা নতুন না, যে এইবারে নতুন ডেঙ্গু এসছে আমরা বুঝতে পারলাম না, আমাদেরকে চেষ্টা করতে হবে। অথচ ডেঙ্গু মারার জন্য ওষুধ ছিটানোর জন্য 2 সিটি কর্পোরেশন যে টাকাগুলো খরচ করেছে, আমরা যে সংবাদ এবং আমরা যে চিত্র পাই সেটা যদি আমরা আলোচনা করি তাহলে অবাক লাগবে যে ডেঙ্গু প্রতিরোধের জন্য যে আমাদের টাকা খরচ হয়েছে। এখন আমরা প্রচার মাধ্যমে বলি আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা তৈরি করেন, রাষ্ট্র আপনাকে এই কাজগুলো করবে। এখানে আমাদের ব্যক্তি পর্যায়ের যে দায় নেই তা না, কিন্তু আমরা সবসময় একটা মানসিকতা মাইন্ডসেট আমাদের তৈরি হয় যে সবকিছু রাষ্ট্র তৈরি করে দেবে। আমি যে পলিথিনটা ফেলবো, যে আমি যে আমার বাড়িতে যে 3 দিন পরে ওই যে কলার খোসার মানে নারকেলের খোসার মধ্যে যে পানিটা জমছে, বা আমার ছাদের মধ্যে যে পানিটা জমছে, সেটা তো রাষ্ট্র করে দেবে না বা মিউনিসিপ্যালিটি করে দেবে না, এটা তো আপনি করে দেবেন। অর্থাৎ ডেঙ্গু যেখানে জন্ম নেয়, মশার যেখানে উৎপত্তি হয়, উৎপত্তি স্থলটা রাষ্ট্রের যেমন সিটি কর্পোরেশনের যেমন দায়িত্ব, সেরকম আপনার বাড়ির ছাদের যে পানিটা জমে গেল সেইটাও কিন্তু আপনার দূর করার দায়িত্বটা আপনার নিজের। ওইটা কিন্তু মিউনিসিপ্যালিটির কর্মী এসে কিন্তু আপনার ছাদে এটা করে দেবে না। আমরা একটা বিষয়ে দাঁড় করি যে রাষ্ট্র করে দেবে, মিউনিসিপ্যালিটি করে দেবে বা অমুক করে দেবে, আমার দায় দায়িত্ব নাই। দায়িত্বটা যদি আমি আমার নিজের কাঁধে নেওয়ার চেষ্টা করি, যে আমি এই দায়িত্বটুকু পালন করলাম, বাকি দায়িত্বটুকু রাষ্ট্রের, তাহলে তো আগায়, মানে কিছু দূর তো আপনি আগান। না করে আমরা করি কি, সবসময় আমরা নিজেদের মধ্যে দাঁড়িয়ে থাকি এবং নিজেদের মধ্যে দায়িত্ব পাত দিয়ে মনে করি রাষ্ট্র করে দেবে। রাষ্ট্র করে না দিলেই আমরা হাহা শুরু করি এই যে ডেঙ্গু ডেঙ্গু ডেঙ্গু। এই যে সাম্প্রতিক সময়ে ডেঙ্গুতে যে মানুষ মারা গেল, যাচ্ছে তো, এবং এটা উদ্বেগজনক, খুবই উদ্বেগজনক। এবং শুধু মশা নিধনের চেষ্টা তো করতেই হবে, একই সাথে আমাদের ব্যক্তি পর্যায়ে যে দায় দায়িত্বগুলো আছে, পানি অপসারণ করা, পানি বদলে ফেলা, ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করা, এই দায়িত্বগুলো যদি আপনি পালন না করেন তাহলে তো ওই যে মৃত্যুর হার বাড়তেই থাকবে, হাউস চাষ করবে, আমরা রাষ্ট্রকে দায়ী করবো আমরা। আরো কয়েকটা বিষয় আছে, এর আগে আপনার আনন্দ আলোর, আমি আসলে যে জন্য আজকে এই অনুষ্ঠানে আপনার এই অনুষ্ঠানে এসেছিলাম, চ্যানেলের 26তম জন্মদিন। একটা প্রশ্ন উঠতেই পারে যে 26তম জন্মদিনে একটি পত্রিকার আলোচনা করার জন্য কেন আসতে হয়। এই যে আনন্দ আলো 26তম চ্যানেলের 26তম জন্মদিন উপলক্ষে এই পত্রিকাটি থেকে পুরোটাই জন্মদিন নিয়ে সাজানো হয়েছে। এবং আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, আমরা এরকমের চ্যানেল আনন্দ আলোর বিশেষ সংখ্যা অন্যান্য চ্যানেলগুলোর জন্য করতে চাই জন্মদিনের জন্য। এই সংখ্যাটি সম্পাদনা করতে যেয়ে আমার কাছে মনে হয়েছে যে বাংলা ভাষার প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই শুধু একটি টেলিভিশন চ্যানেল চালু করেই তারা ক্ষান্ত থাকেনি, তারা সামাজিক দায়িত্ব পালন করবার ক্ষেত্রে যে বুদ্ধিমত্তা, যে কি বলবো দায়িত্ব সেটা পালন করেছে, এটা বিস্ময়কর। এবং এই পত্রিকার পরতে পরতে বাংলাদেশের সাংস্কৃতিক অর্জন থেকে শুরু করে রাজনৈতিক সামাজিক ভাবনা এবং নানাবিধ বিষয়গুলো চ্যানেলাই যেভাবে উচ্চকিত করেছে, এই পত্রিকাটি যদি কেউ সংগ্রহ করেন মতি ভাই, তাহলে বুঝতে পারবেন যে শুধু চ্যানেলের অর্জনের জন্য যা বাংলাদেশের অর্জনটা কত বড়। যা কিছু প্রথম তা কিন্তু চ্যানেল আইয়ের সৃষ্টি। আজকে আমি যে অনুষ্ঠানটা আপনার এখানে বসেছি, আপনি গল্পটিও আমাকে বলেছিলেন যে আপনারা বাইরে যাচ্ছিলেন, একটা উড়োজাহাজের মধ্যে আপনাদের সিদ্ধান্ত হয়েছিল, এবং এই সিদ্ধান্তের মধ্যে এই প্রথম এই রাতের সংবাদপত্রের অনুষ্ঠান চালু হয়। এবং সবচেয়ে বিস্ময়কর এবং খুব অহংকারের সাথে বলতে হয়, এখন কিন্তু সবাই এটা পালন করছেন। টেলিভিশনের ধারাবাহিক নাটকের প্রচলন এই চ্যানেল আই থেকে শুরু হয়। জোয়ার ভাটা আব্দুল্লাহ আল মামুন শুরু করেছিলেন সেটা। হৃদয়ে মাটু মানুষ
বাংলাদেশে বিটিভিতে মাটি ও মানুষ নামে এই অনুষ্ঠানটি করতেন শাইখ সিরাজ। চ্যানেল আইতে এই অনুষ্ঠানটি হৃদয়ের মাটি মানুষ নামে যখন শুরু হলো, বিস্ময়করভাবে পরিবর্তন আসলো। এবং আমি এটা খুব জোর দিয়ে বলতে চাই, আগে কৃষককে বলা হতো চাষাভূষা। এই একটি মাত্র অনুষ্ঠানের কারণে কৃষক কিন্তু এখন তারকা। এবং বাংলাদেশের কৃষি যে কোন জায়গায় চলে গেছে আপনি অবাক হয়ে যাবেন। প্রকৃতি ও জীবন, আমরা একসময় এই ধরনের অনুষ্ঠানগুলো দেখলে আমরা বলতাম যে আরে বাইরের দেশে এত এরকম অনুষ্ঠান হয় প্রকৃতি জীবন নিয়ে বা এইসব নিয়ে, কিন্তু প্রকৃতি জীবন মুকিত মজুমদার বাবু সাহেব উনি যে অনুষ্ঠানটা করেন সেই অনুষ্ঠানটা বিস্ময়কর একটা পরিবর্তন এনে দিয়েছে। এবং এই বিশেষ করে হৃদয়ে মাটি মানুষের জায়গায় কৃষকের ঈদ আনন্দ এবং ঈদের মধ্যে কিন্তু দেখবেন আপনি এই যে জায়গাগুলো তার তৈরি হয়েছে, এখন অন্য টেলিভিশন চ্যানেল কিন্তু এটা ফলো করবার চেষ্টা করে। তৃতীয় মাত্রা, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল এই সময় রাতের অনুষ্ঠান কে দেখবে, কিন্তু এই তৃতীয় মাত্রা অনুষ্ঠান, জিল্লুর রহমানের তৃতীয় মাত্রা অনুষ্ঠানে অনুকরণে এখন তো প্রত্যেকটা টেলিভিশনে রাতের ঘুম হারাম করে এখন মানুষ কিন্তু রাত জাগা শিখে গেছে এবং রাতের আলোচনা কিন্তু তারা উপভোগ করে। এবং এইটা কিন্তু একটা পরিবর্তন। একই সাথে প্রত্যেকটা, যেমন ধরেন আজকে যদি টেলিভিশন চ্যানেলে যত তারকা দেখছেন আপনি, এই যে বাংলাদেশের এই টেলিভিশন চ্যানেল বড় হচ্ছে, দিনে দিনে বড় হচ্ছে, কিন্তু আমরা কিন্তু কেউ ভাবছি না দিনে দিনে বড় হওয়ার সময় আমার তারকা দরকার। অধিকাংশ টেলিভিশন চ্যানেল আই থেকে যে তারকারা জন্ম নিয়েছে বিভিন্ন রিয়ালিটি শো থেকে, সেই জায়গা থেকে তৈরি হওয়া তারকারাই কিন্তু এখন বিভিন্ন জায়গায় তারা নিজেদের দায়িত্ব পালন করছে এবং তারা কিন্তু ভূমিকা পালন করবে। লাক্স চ্যানেল আই সুপারস্টার, যদি সিনেমার কথা বলি তাহলে এই লাক্স চ্যানেল আই সুপারস্টাররাই কিন্তু সিনেমার বিভিন্ন অঙ্গনকে দাপিয়ে বেড়াচ্ছে। এইভাবে প্রত্যেকটা জায়গায় যদি আপনি টেলিভিশনে যেটা বললাম না, যা কিছু প্রথম তার কিছু চ্যানেল আইয়ের সৃষ্টি, এই জায়গাগুলো আমি এই সংখ্যাটা সম্পাদনা করতে যেয়ে বিস্ময়করভাবে দেখেছি যে চ্যানেল আই তার জায়গা থেকে কি পরিমাণ একটা নির্মোহ জায়গা থেকে কি পরিমাণ একটা দেশাত্মবোধের জায়গা থেকে একটা দায়িত্ব পালন করবার চেষ্টা করেছে। এবং এইটা কিন্তু খেয়াল করবেন, এইবারের জন্মদিনে কিন্তু তারা প্রতিবারের মতো যেভাবে আনন্দ উৎসব করে সেটা কিন্তু করেননি তারা। এইবারের জন্মদিনে ওই জন্মদিনের অর্থটি পালন করবার অর্থটি এবং আমাদের কর্মীদের, নেতা কর্মীদের একদিনের বেতন, এটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের জন্য এবং বন্যার্থদের জন্য কিন্তু এটি দেওয়া হয়েছে। এই যে দৃষ্টান্তগুলো কিন্তু খুবই চমৎকার। আমি অন্যকে ফলো করতে বলবো না, দেশাত্মবোধের জায়গা থেকে বিশেষ করে এই চ্যানেলটির মালিক যারা, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, মুকিত মজুমদার বাবু এবং পরিষদে যারা আছেন, তারা দেশাত্মবোধের জায়গায় এত বেশি চ্যানেলটিতে কাজ করে বলে না, কিন্তু আমার ব্যক্তিগত জায়গা থেকে অনুভূতিটা এরকমের যে এই দেশাত্মবোধের জায়গাটা থেকে প্রত্যেকটি টেলিভিশন চ্যানেল যদি দায়িত্ব পালন করবার চেষ্টা করে তাহলে আমাদের টেলিভিশন চ্যানেলগুলো আস্তে আস্তে আরও বেশি উদ্ভাসিত হবে। তবে এখন একটা প্রশ্ন দেখা দিয়েছে, আমাদের টেলিভিশন চ্যানেলে একটা পে চ্যানেলের কথা উঠছে যে আপনি অর্থ দিয়ে টেলিভিশন চ্যানেল দেখবেন নাকি যে ধারায় আছে আপনার বিজ্ঞাপন তো সীমিত। বিজ্ঞাপন সীমিত হওয়ার পরেও অনেকগুলো টেলিভিশন চ্যানেল দেখে, কারণ তো বিজ্ঞাপনের টাকাটা তো ভাগ হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে টেলিভিশন, একই সাথে তথ্য প্রযুক্তি বিশেষ করে ওটিটি মাধ্যমের যে একটা চাপ আছে, সেই চাপের জায়গা থেকে টেলিভিশন চ্যানেলগুলোকে টিকে থাকার জন্য যে বন্দোবস্তটা করা, সেইটা বোধ করি এখন একটু ভাবার সময় এসছে। এই ভাবনাটা কিভাবে সম্ভব, কি করা দরকার, সেটা বোধহয় এখন চ্যানেলগুলোর খুবই জরুরি, ভাবনাটা খুবই জরুরি দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আসি সাংস্কৃতিক অঙ্গন, কেমন চলছে সাংস্কৃতিক অঙ্গন? আপনি তো আপনি সুযোগ দিলেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ছিল। এইবারের ছাত্র গণ অভ্যুত্থানে একটু বোধ করি একটু ব্যত্যয় ঘটেছে, মানে সম্মুখ সারিতে সাংস্কৃতিক কর্মীদের ঠিক সেইভাবে দেখা যায়নি। সেটা নিয়ে নানা ধরনের প্রশ্ন হতে পারে, নানা ধরনের আলোচনা হতে পারে, সবকিছু হতে পারে, কিন্তু আপনি যখন নতুন দেশ, নতুন স্বপ্নে আপনি আগাচ্ছেন, তখন কিন্তু সাংস্কৃতিক আন্দোলনটা জোরদার করবার জন্য, বেগবান করবার জন্য আপনাকে কিন্তু কিছু পরিকল্পনা নিতে হবে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের সাংস্কৃতিক আন্দোলনে কিন্তু একটা বড় বন্ধাত্ম। টেলিভিশন, সিনেমা হলগুলোতে ঠিক সেইভাবে সিনেমা প্রদর্শনের জায়গা, ওইটা কতটা উচ্চকিত, নতুন সিনেমা হচ্ছে কতটুকু, সেটা নিয়ে আলোচনা। বিশেষ করে মঞ্চের ক্ষেত্রে একটা অন্ধকার দেখা দিয়েছে। শিল্পকলা একাডেমিতে এখনো সেইভাবে মানে আমাদের নতুন মহাপরিচালক এলেন, একটা আমরা নতুন সম্ভাবনার জায়গা দেখলাম যে এবার একটা নতুন কিছু হবে, কিন্তু সেখানে
আমাদের সেনাবাহিনীর ক্যাম্প এখনো সেখান থেকে সরে যায়নি। আদৌ ওইখানকার মঞ্চর যে 3-4টি মঞ্চ আছে কতদিন পরে চালু হবে সেটা কিন্তু এখন আমরা বুঝতে পারছি না। মহিলা সমিতি একমাত্র আমাদের এখন একটু খালি আছে মঞ্চে নাটক করবার জন্য। কিন্তু মহিলা সমিতিতে যে কাজটি হয়েছে যে আমরা সরকারি ভর্তুকির কারণে 5,000 টাকা দিয়ে আমরা নাটক করতে পারতাম, সেই ভর্তুকিটার টাকাটা এখন নাই, তারা পাচ্ছে না। না পাওয়ার কারণে সেই ভাড়াটা এখন 11,000 টাকা হয়ে গেছে। আপনি এখন চিন্তা করেন একটি নাটকের দল 11,000 টাকা দিয়ে যদি ভাড়া দিয়ে সেই নাটক যায় এবং তার প্রোডাকশন কস্ট মিলে সবকিছু মিলে তার কস্টিং দাঁড়াবে 20,000 টাকা। তো যে খরার মানে দর্শক খরার সময়ে 20,000 টাকা দিয়ে একটি নাট্য দল, এই তাও 30 দিনে ওই হলটা পাওয়া যাবে কিনা সেটাও একটা লড়াই আছে। কিন্তু আপনি 30 দিনে তো 30 জন পাবে, 30টা দল পাবে। এই ঢাকা শহরে 150 নাট্য দল কাজ করে। তো এই যে জায়গাগুলো আমার মনে হয় সবাই অ্যাক্টিভ মনে হয়, একটা মোটামুটি সবাই অ্যাক্টিভ, অন্ততপক্ষে 80 থেকে 90টা দল অ্যাক্টিভ। এবং তাদেরকে কাজ করতে সুযোগ দেওয়ার জন্য আমার মনে হয় একটা পরিবেশ তৈরি করা দরকার। এবং আপনি যদি ওকে মাইনাস আসো আমরা করি, আমার মনে হয় সাংস্কৃতিক ক্ষেত্রে বোধ করি, সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে বোধ করি এই বিভাজনটা যদি আপনি তৈরি করতেই থাকেন, এইখানে যদি বৈষম্যটা আরো জোরদার করেন, তাহলে সাংস্কৃতিক আন্দোলনের যে ঐতিহ্যটার কথা বললাম, আমি ক্ষমা চেয়ে বলছি, সে কিন্তু অতীতের অভিজ্ঞতা তো সুখকর না। সেই জায়গা থেকে আমার মনে হয় ধারাবাহিকভাবে এইটাই চলতে থাকে তাহলে তো আর না, তাহলে যদি একটা প্রশ্ন আসে না সব জায়গায় যে আমি তাহলে কি দাঁড়ালো, আমি কি বলবো, আমার ব্যর্থ যে ঘটেনি তা না তো। যে আপনি একটু আগে বললেন যেটা, যে আগের গণতান্ত্রিক আন্দোলনগুলোতে যেভাবে সাংস্কৃতিক চর্চার জায়গা, সংস্কৃতির মানুষজন দাঁড়িয়ে গিয়েছিল, ঠিক এইবারে কিন্তু সেভাবে দাঁড়ায় নেই, সেটা তো সত্য কথা। কিন্তু সেই সত্যটাকে কেন্দ্র করে আপনি যদি একেবারে একটা বিরাট বিভাজনের জায়গা তৈরি করে রাখেন, তাহলে তো আপনি আরেকটা ভুল করলেন। বিশুদ্ধ যারা, তাদেরকে নিয়ে তো আপনার এগোতে হবে, সেই জায়গাটা কিন্তু খুব জরুরি দরকার। আমরা প্রায় শেষ প্রান্তে, আমাদের হাতে 2 মিনিট সময় আছে। আপনি জানেন মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখনকার, জানেন তো লেবানন, ইরান, মানে আমি জানি না যারা পৃথিবী চালান রাষ্ট্র, বিশেষ করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যারা পৃথিবী চালান, তারা মানুষের কথা ভাবেন কিনা জানি না। আমরা মানবাধিকার, মানুষের কথা নানাভাবে বলি। এক দেশে মানবাধিকার লঙ্ঘন হলে আমরা চিল্লানো শুরু করে দিই, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিন্তু আমি যখন মানবাধিকার লঙ্ঘন করছি তখন কিন্তু আমার মনে হচ্ছে যে ওইটা আমার দায়িত্ব, মানবাধিকার লঙ্ঘন করা দায়িত্ব। মোদি ভাই, এই যে গাজা থেকে শুরু করে ফিলিস্তিনের এই যে মানুষজনের দুর্বিষহ জীবন, এই যে যেভাবে গোলা পড়ছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে শহরের পর শহর, পৃথিবীটা তো নিশ্চিহ্ন হয়ে যাবে। তার মানে কি আপনি যুদ্ধ চাচ্ছেন? আর একটা যুদ্ধ থাকলে তো পৃথিবীটা থাকবে না। পৃথিবীটা যদি না থাকে তাহলে আপনি থাকবেন কোথায়? এই বোধটা কি, আমি জানি না, এটা একেবারে মূর্খের মতো কথা হয়ে গেল, এই বোধটা কি কারো হয় না? অস্ত্র বিক্রির জন্য কি আপনি এত কিছু করবেন? এটা কি সম্ভব? এটা হয়, হচ্ছে এবং এটা কতদিন চলবে এইটাই দেখার বিষয়, এবং বারবার এইটাই চলতেছে আর কি। যাই হোক রাজা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, বিশেষ করে আনন্দর কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।